হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যে কোথাও থাকেন না কেন, যে যত ব্যস্তই থাকুন না কেন, আপনার পাসপোর্ট যদি আপনি পাসপোর্ট অফিসে না গিয়েও আপনি ফর্ম ফিল আপ করে ওই ফর্ম জমা দিয়ে পাসপোর্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি অনেক সময় না থাকে তাহলে আপনি প্রথমত একটা ব্রাউজার খোলেন, যে কোনো ব্রাউজার, অপেরা মিনি, মজিলা ফায়ারফক্স অথবা ক্রম, গুগল ক্রম। আমি গুগল ক্রম ইউজ করলাম, ওপেন করলাম। এরপরে লিখতে হবে www.passport.gov.bd, লিখে ইন্টার দিতে হবে। ইন্টার দিলে এইটা হচ্ছে পাসপোর্টের যে ফর্ম, এর ফ্রন্ট পেজটা আসলো। এটাতে বিভিন্ন নিয়ম আছে। আপনি কি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বিভিন্ন কর্ম মানে বিভিন্ন আছে, এগুলো আপনারা পড়বেন। শুধু জানাই রাখি যে কি কি লাগবে। সংক্ষেপে লাগবে হচ্ছে দুইটা পাসপোর্ট সাইজের ফটো, ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদপত্র। এবং যেমন আপনারা হইতে পারেন ইঞ্জিনিয়ার, ডাক্তার অথবা যে কোনো পেশা, সেক্ষেত্রে আপনার পেশা জাতীয় কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে। এবং পূর্বে যদি আপনার পাসপোর্ট থাকে সেটারও পাসপোর্টের ফটোকপি লাগবে। আর আপনারা যদি বিবাহিত হন, নতুন বিবাহিত, সেক্ষেত্রে নতুন অথবা পুরাতন, সেক্ষেত্রে আপনার ম্যারিজ সার্টিফিকেট লাগবে। আর অপ্রাপ্তবয়স্ক হইলে তার পিতা এবং মাতার ছবি এক কপি করে, এবং তাদের ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে। তো এগুলো এই পাতায় লেখা আছে। দেন আমরা এগুলো সব আমরা মানলাম। মেনে আই হ্যাভ রিড দ্য অ্যাবভ ইনফরমেশন অ্যান্ড দ্য রিলেভেন্ট গাইডলাইন্স গাইড গাইডেন্স নোটস। ওকে, সো আমরা ক্লিক করে কন্টিনিউ করলাম। এতে আমাকে একটা ফর্ম দেওয়া হলো। এই ফর্মে আমি ফিল আপ করতে হবে ফার্স্ট টাইম। সেক্ষেত্রে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই পাসপোর্টটা করতে পারবেন। যদি আপনি বাংলাদেশ থেকে হন, বাংলাদেশ হবে এই জায়গায় অ্যাপ্লাইং ইন বাংলাদেশ। আপনি যদি চায়না থেকে করতে চান, আপনি চায়নাতে বসবাস করতেছেন, চায়না থেকে আপনি নিতেও পারবেন। চায়নাতে বাংলাদেশের যে অফিস আছে, পাসপোর্ট অফিস, সেখানে গিয়ে অথবা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে আপনি নিতে পারবেন। দেন আপনি ঠিক আছে, ওকে আমি বাংলাদেশ থেকে করতেছি, বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপরে অ্যাপ্লিকেশন টাইপ, এখানে অ্যাজ ডিফল্ট দেওয়া আছে নিউ অ্যাপ্লিকেশন। এখানে চেঞ্জ করার কোনো অপশন নাই। পরবর্তী পৃষ্ঠাতে আপনারা চেঞ্জ করতে পারবেন যদি আপনারা নিউ না হয়ে পুরাতন, যেমন আপনার পাসপোর্টটি হারিয়ে যেতে পারে, আপনার পাসপোর্টটি পুরাতন হতে পারে, ডেট এক্সপায়ার হইতে পারে। ওকে, সো এখানে পাসপোর্ট টাইপ আপনি সিলেক্ট করুন। করে অর্ডিনারি, যারা আমরা সাধারণ লোক তারা অর্ডিনারি দিব। যারা ডিপ্লোম্যাটিক, রাজনৈতিকভাবে যাবেন, ডিপ্লোম্যাটিক দিবেন। যারা অফিসিয়াল বিভিন্ন কার্যক্রমের কারণে অফিসিয়ালভাবে বিদেশে যাওয়ার জন্য, পাঠানোর জন্য যে পাসপোর্ট করবেন, সেটা অফিসিয়াল দিবেন। আমি অর্ডিনারি হিসেবে দেখাচ্ছি, অর্ডিনারি। এবং অর্ডিনারির জন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট লাগবে না। যদি অন্যান্য করতে চান সেক্ষেত্রে আপনার এই সাপোর্টিং ডকুমেন্টগুলো লাগবে, গো এনওসি এবং পিডিএস। সো আমি রেগুলার হিসেবেই দেখাচ্ছি। ওকে, ডেলিভারি টাইপ, এখানে ডেলিভারি টাইপ আছে। ডেলিভারি টাইপটা আপনারা রেগুলার দিতে পারেন, এক্সপ্রেস দিতে পারেন। রেগুলার হচ্ছে আপনার 21 দিনে দিবে, এক্সপ্রেস হচ্ছে মেবি 7 দিনে দিবে। তো রেগুলার করি অথবা এক্সপ্রেস করবেন, যে কোনো একটা আপনার ইচ্ছা মতো। এখানে আপনার নেক্সট, আমি যেখানে ক্লিক করেছি পার্সোনাল ইনফরমেশন, এখান দিয়ে শুরু হবে। তো এখানে আপনার নাম দিতে হবে, অ্যাপ্লিকেন্ট নাম, ফুল নামটা, এবং সব ক্যাপিটাল অক্ষরে হবে, ছোট হাতের অক্ষরে কোনো লেখা হবে না পাসপোর্টের এই ফর্মে। তো আমরা লিখি এমডি
স্পেস, কোনো ফোঁটা দেওয়া যাবে না, এমডি লিখি শাহজাহান, এমডি শাহজাহান কবির। হ্যাঁ, এখানে ফার্স্ট পার্ট আপনারা দিতে পারেন এমডি শাহজাহান, সেকেন্ড পার্ট দিলাম আমি কবির। আপনি যদি 15 বছর বয়সের কম হন, সেক্ষেত্রে আপনার গার্ডিয়ানের নাম দিতে হবে, এখানে সকল ইনফরমেশন দিতে হবে, প্রফেশন দিতে হবে, মায়ের নাম দিতে হবে, মায়ের প্রফেশন দিতে হবে না, মাদার ন্যাশনালিটি দিতে হবে, এখানে মায়ের প্রফেশন দিতে হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্পাউস নেম দিতে হবে এখানে। আপনি যদি বিবাহিত না হন তাহলে দিতে হবে না। স্পাউস ন্যাশনালিটি, যদি আপনি বিবাহিত হয়ে যান, কোন দেশের স্পাউস, আপনার স্ত্রী কোন দেশে, সেখানে দিতে হবে, বাংলাদেশি না বাইরের। আপনার স্ত্রীর প্রফেশন, স্ত্রীর পেশা কি, স্ত্রীর পেশা এখানে দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্স না অন্য কিছু, তা আমি সিঙ্গেল হিসেবে দিলাম। আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন ম্যারিড দিবেন। দেন অ্যাপ্লিক্যান্টস প্রফেশন, আপনার প্রফেশন কি, আপনি অ্যাকাউন্টেন্ট, আর্টিস্ট, ব্যাচেলর, ব্যাংকার না ফিশম্যান না কি। যদি কিছু এখানে আপনার না থাকে তাহলে আপনি নতুন করে সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনি আশা করি এর মধ্যে আপনার আছে, অ্যাকাউন্টেন্ট হিসেবে দিলাম, অথবা ইঞ্জিনিয়ার দিলাম। ইঞ্জিনিয়ার দিলে আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনাকে শো করতে হবে, আপনি ইঞ্জিনিয়ার। ডেট অফ ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন, আপনি যে কোনো একটা দেন, যেটা আপনার সেটাই দিতে হবে। আর এটা জাস্ট আমি টিউটোরিয়াল করার জন্য এটা দিতেছি, এই ইনফরমেশনগুলো একদম ইনকারেক্ট, আমি জাস্ট দিচ্ছি যে টিউটোরিয়ালটা বানানোর জন্য, অন্য কিছুই না। আমি আমার পাসপোর্ট অলরেডি করেছি, দেন আমাকে দিতে হবে না। তাহলে আপনি নেক্সট, এই ফিল আপ হয়ে গেল এটা, দেন আপনার এটা ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ 7 আপনি দিলেন, ডিসেম্বর না মার্চ, এরপরে সালটা দিলেন, এই জায়গায় এসে দিলেন আপনার কত সাল দিবেন, দিলেন, দিয়ে ওকে। সালটা সিলেক্ট করা পড়ে নাই, সরি ফর দ্যাট। সালটা আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। এরপরে আপনার তারিখটা সিলেক্ট করে ওই চলে গেল। এরপর আপনার জেন্ডার কি, আপনি মহিলা না পুরুষ না আদার্স অন্য কিছু। যদি মহিলা হন তাহলে ফিমেল, পুরুষ হইলে মেইলে ক্লিক করলাম আমার ক্ষেত্রে। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিতে হবে, যে ন্যাশনাল আইডি কার্ড আপনি পেয়েছেন এটা দিতে হবে। আর আমি যেখানে ক্লিক করেছি এখানে বার্থ আইডি নাম্বার, যেটা হচ্ছে জন্ম নিবন্ধন কাগজপত্র। এই জন্ম নিবন্ধন পত্রটা যদি না থাকে তাহলে আপনি এটা দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, যে কোনো একটা দিলেই হবে। অনেকে কনফিউশনে থাকে যে বার্থ আইডিও দিতে হবে, জন্ম নিবন্ধন দিতে হবে, দুটো দিতে হবে, আসলে না, একটা দিলেই হয়ে যাবে। অনেকের ভোটার আইডি কার্ড নাই, হারিয়ে গেছে ঠিক না, আপনার বয়স হয় নেই, সেক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। আপনার যদি না থাকে দেন আপনি ন্যাশনাল আইডি কার্ড দিলে চলবে, যে কোনো একটা। ওকে, তো ন্যাশনাল আইডি কার্ডটা লিখি 1987-085-15872-00905। এবং আপনার ট্যাক্স আইডি যদি থাকে, ট্যাক্স আইডি নাম্বার আপনি দিলেন। এরপরে এখানে আইডি নাম্বারগুলো বসাবেন,
এই জায়গায় আপনার হাইট দিতে হবে, আপনার হাইট কত। যদি এটা সম্পূর্ণ ইঞ্চিতে দিতে হবে অথবা সেন্টিমিটারে দিতে হবে, একটা দিলে আর একটা নিয়ে নেবে। আপনি যদি 5 ফিট 6 ইঞ্চি হন, 5 × 12 = 60 আর 6 = 66, 5 ফিট 7 ইঞ্চি হলে 67 আপনি দিয়ে রাখলেন, সেন্টিমিটারে অটোমেটিক নিয়ে নিল। আপনার রিলিজিয়ন কি, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম, যেটা হবে ওইটা আপনি দিতে পারেন। তো আপনি আদার এগুলোর মধ্যে না মিললে তাহলে আদার দিবেন, তাহলে আমারটা দিলাম কথার কথা। এবং এই জায়গায় মেইন কাজ, যে ইমেল দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন ওই ইমেলটা এখানে দিতে হবে। তো আমি আমার একটা ইমেল নাম্বার দিলাম, এটা ক্যাপস লক বাদ দিয়ে দিতে পারেন। ইমেল ওকে, ইমেল দিলাম। এই ইমেলে আমার এখান থেকে একটা মেইল যাবে, মেইল গেলে ওই মেইলটা দিয়ে আমি নেক্সট পর্যায়ে যেতে পারবো। যদি আপনি সিটিজেন, নেক্সট হচ্ছে সিটিজেনশিপ ইনফরমেশন। আপনি সিটিজেনশিপ কোথাকার, বাংলাদেশের? ওকে, বাংলাদেশি। কি হিসেবে সিটিজেনশিপ? বাই বার্থ, অথবা অন্য অন্য আছে যে মাইগ্রেন্ট করছেন কিনা, ন্যাশনালাইজেশন অন্য 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 আছে কিনা, যাই হোক আমি বাই বার্থ, মানে জন্মসূত্রে আপনি এখানকার নাগরিক। আপনি যদি ডুয়েল সিটিজেনশিপ হন, যেমন একজন মানুষ দুই জায়গার সিটিজেন হতে পারে, হতে পারে আমেরিকার সিটিজেনশিপ আছে, বাংলাদেশেও সে বাংলাদেশের নাগরিক, তাহলে দুই দেশের আপনি নাগরিক। দেন আপনি ডুয়েলে থাকলে ইয়েস দিবেন, দুইটাতে থাকলে ইয়েস, আর একটা হলে নো। আপনি যদি বাংলাদেশের নাগরিক, অন্য নাগরিক না, তাহলে আপনার এটা দিতে হবে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দিলেন। হাউস হাউস নাম্বার 6, হাউস নং 06, রোড নং 27, এখানে হাউস নাম্বার দেওয়া আছে, এখানে রোড নাম্বার এই জায়গায় দিবেন, এটা কেটে দিয়ে রোড নাম্বার 27, ধানমন্ডি। ডিস্ট্রিক্ট দিবেন, আপনি প্রেজেন্ট কোথায় আছেন, ঢাকা দিলাম। এই পুলিশ স্টেশন হচ্ছে দিলাম ধানমন্ডি। পোস্ট অফিস দিলাম আমি ধানমন্ডি। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেস অন্য হয় তাহলে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস এখানে একের পর এক লিখে দেবেন। আর একই যদি হয় তাহলে সেম অ্যাসে এই জায়গায় সেম অ্যাস অ্যাবভ, আপনি উপরে যা আছে নিচে তাই আছে, একই দিলে আপনার সেম অ্যাস হয়ে যাবে। অথবা আপনি এখানে নিচে আলাদা আলাদা করে লিখতে পারেন। অবশ্যই লিখতে হবে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়। কারণ হচ্ছে আপনি নতুন করলে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাকে দেখা হবে আসলেই আপনি কিনা, এবং আপনার ভেরিফিকেশন হবে পুলিশ দিয়ে, সেক্ষেত্রে অবশ্যই আপনার লাগবে। তো ওকে, আমি সেম দিলাম। সেম দিয়ে একবার আপনি চোখ বুলাই নেবেন আসলে কোনো জায়গায় ছাড়া গেছে কিনা আপনার জরুরি ইনফরমেশন। দেন হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট করলে আপনি আপনার মেইলে চলে গেল। আমি এখানে আমার ফাদার নেম দিই নাই, ফাদার নেম দিলাম এমডি, হাবিবুর রহমান। ফাদার্স প্রফেশন ব্যাংকার দিলাম। এরপরে মাদার্স প্রফেশন, না মাদার্স নেম, মোস্ট
মাদার্স প্রফেশন দিলাম, আপনার যেটা প্রফেশন এটা দিতে পারেন, মাদার্স প্রফেশন। এরপরে স্পাউস যেহেতু নাই। আর এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যেটা স্টার মার্ক, এই যে লাল স্টার মার্ক, এটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, না হলে আপনি নেক্সট যাইতে পারবেন না। তো আরেকবার দেখে নেই আমার কোনো নেক্সট এরকম আছে কিনা, আশা করি থাকবে না। আমি 7 নেক্সট দিলাম। এরপরে এটা হয়ে যাবে আশা করি। 7 নেক্সট, ওয়েট করতেছে। হ্যাঁ, চলে গেছে। নেক্সট পেজে চলে আসছে। নেক্সট পেজে যখন চলে আসলো, ওকে, অ্যাপ্লিকেশন কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার অফিসিয়াল মোবাইল নাম্বার যদি থাকে, অফিসিয়াল মোবাইল একটা দিলেন, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার। আমি এটা অযথা দিচ্ছি, এরকম না। রেসিডেন্ট নাম্বার আপনার দিবেন যে কোনো একটা, আপনি নাম্বার দিলেন, আপনার মোবাইল নাম্বার দিলেন, আপনার নিজের মোবাইল দিলেন যে কোনো একটা, যেটা অবশ্যই দরকার, যে 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, এবং আমার এমার্জেন্সি যদি কোনো কন্ট্যাক্ট করতে হয় সেক্ষেত্রে আপনার এটা তুলে দিলাম, দরকার নাই। সেক্ষেত্রে এমার্জেন্সি কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, এই জায়গায় দিলাম সেম এস পার্মানেন্ট অ্যাড্রেস। এমার্জেন্সি কন্ট্যাক্ট বাংলাদেশে, ওকে। সেম এস প্রেজেন্ট পার্মানেন্ট দুটো একই, যেহেতু আমার দরকার নাই। ইমেল নাম্বার থাকলে দিবেন। রিলেশনশিপটা আপনাকে অবশ্যই দিতে হবে, ফাদার এমার্জেন্সি বেসিসে সে ওনারা কন্ট্যাক্ট করতে পারবে। আপনার যদি পুরাতন পাসপোর্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে পুরাতন পাসপোর্টের ইনফরমেশনটা দিবেন, পাসপোর্ট নাম্বার, কোথায় করেছিলেন, প্লেস অফ ইস্যু এটা থাকবে। ঢাকায় হলে DIP/ঢাকা, ইস্যুর তারিখ দিবেন, কত তারিখে ইস্যু করেছিলেন। রিইস্যু রিজন কি, আপনার হারিয়ে গেছে, এক্সপায়ার্ড মানে ডেট শেষ হয়ে গেছে, না অন্য কিছু আনইউজেবল, যেটা আপনার ওইটাই দিবেন, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট চাপবেন। আপনার ইমেল নাম্বারটা এখানে দিতে হবে। ইমেল নাম্বার স্টার নাই, তারপরে দেখাচ্ছে, ও সরি, কন্ট্যাক্ট নাম্বারটা আপনি দিবেন, দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার হবে এই জায়গায়, দিলাম। এগুলো আমি নাম্বারগুলো বানাই দিচ্ছি, যেহেতু আমি টিউটোরিয়াল করতেছি, আশা করি আপনারা বুঝতেছেন। অনেকের সুবিধার জন্য আমি এই টিউটোরিয়ালটা বানাইলাম, আশা করি কারো নাম্বারের সাথে মিলে গেলে আমি আসলেই সরি, অথবা আমি কি করতে পারি জানি না, আশা করি মিলবে না। তো তারপরে আমি আমার নাম্বারই দিতেছি, 01, যেগুলো দেন নেক্সট। অফিসের নাম্বার আমি দিব না, যেহেতু ভ্যালিড দেখাচ্ছে না। ওকে, তো সেভ অ্যান্ড নেক্সট চাপতে হবে। চাপার পরে আর কিছু লাগবে না, আমার মেইলে
একটা মেসেজ যাবে, ওই মেসেজটা থেকে আমি ভেরিফাই করতে পারবো, নেক্সট পর্যায়ে যেতে পারবো। এর মধ্যে কোনো আশা করি ভুল হয় নাই, ভুল হইলে ওরা মার্ক দেখাবে, টিক মার্ক। এর ফাঁকে আপনাদের বলে নেই যে আপনারা এই ফর্মটা ফিল আপ হয়ে গেলে যে পেজটা আসবে, এই পেজটার মধ্যে আপনার যেটা আসবে ওইটা আপনি 2 কপি করবেন। 2 কপির মধ্যে যে পাসপোর্ট সাইজের 2 কপি ফটো আছে ওটা সত্যায়িত না করেই ওই যেখানে পাসপোর্ট সাইজ ছবি লাগানোর কথা ওই জায়গায় আটা দিয়ে ছবি লাগাবেন। আর আটা দিয়ে ছবি লাগানোর পরে এরপরে সত্যায়িত করবেন ওই পাসপোর্ট ফর্মটি দুটাই, যদি আপনারা নতুন হন সেক্ষেত্রে। আর পুরাতন হলেও একটা হলেই হবে, দুইটা লাগে না। আর নতুন হলে দুটা অবশ্যই লাগবে, দুইটাতে আটা দিয়ে লাগায় এরপরে ওটা সত্যায়িত করবেন। এবং একটা ফর্মে একটা মেইন ফর্মে আপনারা করবেন যেটা আটা দিয়ে ওই যে টাকার রিসিপ্টটা দিয়েছেন ব্যাংকের, ওই ব্যাংকের রিসিপ্টটা দিতে হবে। এরপরে আপনার আছে এখানে পেমেন্ট টাইপ, আপনি অনলাইনে দেবেন না অফলাইনে দেবেন। যদি অনলাইনে দিতে চান অনলাইনেও পারবেন, অনলাইন কিছু ব্যাংক আছে ওই ব্যাংকের মাধ্যমে আপনি দিতে পারবেন। আপনি যদি নন অনলাইন দিতে চান, নন অনলাইনে দেওয়ার কিভাবে দিবেন, আপনি পাসপোর্টের জন্য বলবেন যে ভাই আমি পাসপোর্টের টাকা জমা দিব, কোন কোন ব্যাংকে দিতে পারবেন এখানে উল্লেখ আছে। ব্যাংক এশিয়া দিতে পারবেন, ঢাকা ব্যাংকে দিতে পারবেন, ওয়ান ব্যাংকে দিতে পারবেন, প্রিমিয়ার ব্যাংকে দিতে পারবেন, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এই কয়েকটা ব্যাংকে আপনি টাকা জমা দিতে পারবেন পাসপোর্টের টাকা। এবং আপনি যদি এমার্জেন্সি করতে চান সেক্ষেত্রে আপনার 6,000 টাকা লাগবে বর্তমানে। এবং যদি 21 দিনে নিতে চান সেক্ষেত্রে আপনার 3,000 টাকা হলেই হবে। 3,000 টাকা মূলত 3,000 টাকা না, 3,450 টাকা আমি করেছিলাম। 3,450 টাকা নিয়েছিল কারণ ভ্যাট লাগে, ভ্যাটের জন্য। এবং আপনি সবচেয়ে ভালো হয় যে কোনো সোনালী ব্যাংকে গিয়ে ওদেরকে বলবেন যে ভাই আমার নতুন করতেছি কত টাকা লাগবে, তখনকার অনুযায়ী তারা বলে দিবে। সুন্দর করে আপনি টাকাটা জমা দিলে ওই টাকার ইনফরমেশনটা এখানে দিতে হবে, কত টাকা দিলেন এই জায়গায় আপনি লিখবেন 3450। ওকে, নতুন হিসেবে যেহেতু আপনি ডেট পেমেন্ট দিলেন, আপনি 28 তারিখ আজকেরটা দিলেন। রিসিপ্ট নাম্বার আপনি দিবেন 02 যেটা হবে রিসিপ্ট নাম্বার। এবার কোন ব্যাংকে দিছেন, সোনালী ব্যাংক। ওকে, ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে দিছেন, এখন যে ব্রাঞ্চে দিবেন ওই ব্রাঞ্চেই আপনার হতে হবে, এখানে ব্রাঞ্চটা দিতে হবে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট দিবেন। দিলে আপনার এটা আসলো, এটা আপনি রিভিউ করতে পারবেন যে আসলে আপনি যেটা দিয়েছেন এটা ঠিক আছে কিনা। যদি না থাকে তারপরে আপনি প্রিভিয়াস পেজে গিয়ে এটা কারেকশন করতে পারবেন, এটা কারেকশন করার অপশন আছে। এবং যদি ওকে থাকে সেক্ষেত্রে আপনার লাগবে না। আর এখানে রিমাইন্ডার দিয়ে দিছে ব্রিং ওল্ড পাসপোর্ট ডিউরিং কালেকশন অফ এমআরপি, মানে হচ্ছে পুরাতন পাসপোর্টটি অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট নেওয়ার জন্য। নো কারেকশন আফটার হ্যান্ড ওভার অফ ডেলিভারি স্লিপ উইদাউট ফি। আপনি যদি ডেলিভারি ফিটা নিয়ে থাকেন তাহলে আপনার ফি ছাড়া, টাকা ছাড়া কোনো কারেকশন করা যাবে না। তাহলে সেভ দেন যদি হয়ে থাকে, সেভ দিলাম। এরপরে সেভ হয়ে গেল, আপনার এই পেজটা আপনার আসলো। আসার পরে আপনি সাবমিট দিবেন। সাবমিট দিলে সাথে সাথে ওই পাসপোর্টের যে ওয়েবসাইট আছে এটাতে সংরক্ষণ হয়ে গেল। ওকে, সংরক্ষণ হলো। সংরক্ষণ হওয়ার পরে একটা সাবমিট করার পরে নতুন যে একটা ফর্ম আমাকে দিল, এই ফর্মটা আমারই যে ফর্ম এখন পূরণ করলাম ওইটা দিয়েছে, ওইটা ঠিক আছে কিনা আপনি চেক করে নিলেন। আর কারেকশন করার কোনো উপায় নাই। যদিও কারেকশন মিস্টেক বশত কোনো ভুল হয়েই থাকে, তাহলে আপনি
ওদেরকে বলে ঠিক করে নিতে পারবেন, যদিও এটা অনেক ঝামেলা, তবে এটা না করাই অনেক ভালো। সেক্ষেত্রে আপনি আগারগাঁও আঞ্চলিক অফিস দেওয়া আছে, এই যে এরপরে সেভ দিতে হবে, সেভ দিয়ে আপনি ডেস্কটপে রাখেন, এটা হচ্ছে পিডিএফ ফাইল হিসেবে থাকলো। ওকে, এখন এখানে আপনার দেখায় নেই, এখানে টোটাল ইনফরমেশনগুলো আপনি হাতে লেখানো হয়ে গেছে। যেহেতু হাতে লেখানো, সরি, কম্পিউটারে লেখানো হয়ে গেছে, শুধু একটা জায়গায় আপনাকে অবশ্যই লিখতে হবে, এখানে লেখা ভালো, এখানে যদিও ম্যান্ডেটরি না, আবেদনকারীর নাম বাংলায়, এখানে শুধু বাংলায় হাতে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে নেক্সট পেজে চলে আসেন, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3, পাতা নাম্বার 3। এই জায়গায় আপনার তারিখটা এখানে লিখতে হবে। অভিভাবক আবেদনকারীর নাম, যদি আপনি আবেদনকারী নিজে হয়ে থাকেন, যদি 18 বছর, 16 বছর পার, 15 বছর পার হয়ে থাকে, আর যদি আপনি অপ্রাপ্ত বয়স্ক হলে তার টিপসই অথবা অভিভাবকের সিগনেচার লাগবে। ওকে, এরপরে প্রত্যয়নপত্রের জন্য এখানে আপনার সিগনেচার নিতে হবে, যে আপনাকে প্রত্যয়ন করবে, সার্টিফাই করবে। আপনি অবশ্যই কার কার কাছ থেকে প্রত্যয়ন করতে পারবেন, প্রথমেই পাসপোর্ট অফিসের যে ফর্ম আছে ওখানেই লেখা আছে, যারা গ্র্যাজুয়েটেড, ইউনিভার্সিটির প্রভাষক, চেয়ারম্যান, এগুলো যাদের দ্বারা ভেরিফিকেশন করা যায়, সবার দ্বারা ভেরিফিকেশন করা যায় না, যাদের যাদের দ্বারা ভেরিফিকেশন করা যায় প্রথম পেজে এখানেও আছে কার দ্বারা ভেরিফিকেশন করা যাবে। এখানে লেখা আছে যেখানে সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র, কাউন্সিলর, এখানে পড়ে দেখবেন, দেখে আপনারা এই যে কোনো একজনের কাছে ভেরিফিকেশন করবেন, করে এখানে আপনার কত বছর যাবত চিনে সে এখানে লিখবে, 5 বছর, 7 বছর, 10 বছর। লেখার পরে তিনি আপনার স্বাক্ষর করা দেখেছেন বা টিপসই করা দেখেছেন, এটা উনি এখানে তার সেটা সত্য হিসেবে সত্যায়নকারী স্বাক্ষর, সিল, তারিখ এখানে দিতে হবে, সুন্দর করে যেভাবে দিতে হয়, এবং সত্যায়নকারীর আবাসিক ঠিকানা দিতে হবে এই জায়গায়, যে আবাসিক ঠিকানা হুবহু, এবং সত্যায়নকারীর যে সত্যায়ন করবে তার পাসপোর্টের নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্র এখানে নাম দিতে হবে, আর এখানে টেলিফোন নাম্বার দিতে হবে সত্যায়নকারী যিনি সত্যায়ন করেছেন। ওকে, সো এটা কমপ্লিট হয়ে গেলে এরপরে এই ফর্মটায় আপনি প্রিন্ট দিবেন 2 কপি। প্রিন্ট যখন দিবেন, দেওয়া হয়ে গেলে এই জায়গায় আপনি একটা ফটো লাগাবেন, আরেকটা প্রিন্ট দেওয়া হয়ে গেলে 2টা প্রিন্ট যেহেতু দেবেন, আরেকটাতে এভাবে ফটো লাগায় এই জায়গায় আপনার যে সত্যায়িত করবে তার সিগনেচার, সিল এখানে মারতে হবে ছবির উপরে, অথবা 15 বছর বয়সের কম হয়ে গেলে পিতার ছবি এখানে, মাতার ছবি এখানে হইলে এটার উপর আপনার সত্যায়িত করতে হবে, যদি ছোট বাচ্চা হয় 15 বছরের কম, আর 15 বছরের বেশি হইলে আপনি এখানে লাগাইতে হবে। লাগানোর পরে এই জায়গায় একটা সিগনেচার, আর এই প্রত্যয়নকারীর 4র্থ পেজে অঙ্গীকারনামার এই জায়গায় একটা সিগনেচার, সিল এবং স্বাক্ষর নিয়ে 2 কপি নিয়ে যাবেন। সকালবেলা খুব সকাল সকাল যাবেন পাসপোর্ট অফিসে, যে লাইন ধরবেন, লাইন ধরে আপনার ফর্ম 2টা জমা নেওয়া হবে, জমা নিয়ে আপনার ভোটার আইডি কার্ড বা কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট এবং পাসপোর্টের যেগুলো আপনি দরকার এই ইনফরমেশনগুলো দেখবেন, দেখে এর সাথে অ্যাটাচ করে দিবেন, পিছনে পিন আপ করে দিবেন। দেওয়ার পরে এটা আপনার যখন যাবেন লাইনে দাঁড়ানোর পরে আপনার সেদিনেই ছবি তোলা হবে, ছবি তুলে ওরা কাগজ জমা নিবে, জমা নিয়ে আপনাকে রিসিট দিবে, এত ডেটে আপনাকে দেওয়া হবে। এর মধ্যেই পুলিশ আপনার বাড়িতে যাবে, আপনার বর্তমান ঠিকানায় যাবে, যদি আপনি নতুন হন, পুরাতন হইলে লাগবে না, নতুন হইলে আপনার বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানায় যাবে, যে পুলিশ ভেরিফিকেশন ওকে হলে তারা একটা রিপোর্ট দিবে, রিপোর্ট হইলে আপনার পাসপোর্টটা হয়ে যাবে, এবং ওরা যে SMS দিবে অথবা ডেট দিবে, ওই ডেট অনুযায়ী আপনি পাসপোর্টটা নিতে পারবেন। পাসপোর্ট নিতে গেলে অনেক সকাল সকাল যাবেন, যে পাসপোর্টটা নিয়ে আসবেন এবং যে দেশে আপনি যেতে চান ভিসা লাগে চলে যাবেন। ঠিক আছে, আপনারা
ধৈর্য সহকারে শুনলেন এবং আশা করি এইটা অনেক কাজে লাগবে। যদি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি করতে পারবেন, পৃথিবীর যে কোনো অঞ্চল থেকে আপনি নিতে পারবেন। বাংলাদেশে থাকলে বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, আগারগাঁও, ঢাকার মধ্যে আগারগাঁও, উত্তরা ব্রাঞ্চ অফিস আছে, এগুলো থেকেও নিতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং উপকার হইলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট আরও ইনফরমেশন এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি টিউটোরিয়াল হিসেবে দেব, এবং আশা করি আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।